Good morning, students. গুড মর্নিং ম্যাম। Morning. আচ্ছা, আজকে আবার যথারীতি কাল যেখান থেকে ছেড়েছিলাম আবার শুরু করি। ইন দ্য মিন টাইম কারোর যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং সাবজেক্ট, রিগার্ডিং আমি যে প্রত্যেক ডিপার্টমেন্টের কিছু যে আমি একদিন ক্লাসে বলেছিলাম যে একটা টেকনিক্যাল ই ম্যাগাজিনের কমিটি মেম্বার লাগবে, সেই সংক্রান্ত কোনো আপডেশন সিএসটি ডিপার্টমেন্ট ছাড়া কেউ কোনো আপডেট দেয়নি। তাও সিএসটি ডিপার্টমেন্টে 51 জন স্টুডেন্ট দিয়েছে মাত্র 2 জন। আমি ভেবেছিলাম আরো কিছু পাওয়া যাবে, সিএসটির থেকে একটু আশাটা বেশি ছিল। সেই 2 জন ছাড়া আর যদি বাকি কেউ দিতে চাও দিতে পারো, এটা থ্রু আউট থাকবে 3rd ইয়ার অব্দি। তোমরা টেকনিক্যাল ই ম্যাগাজিন হচ্ছে মোস্ট কি বলবো প্রেক্সিয়াস আমার চোখে, যেখানে তোমরা লেখার কাজও করতে পারবে এবং টেকনোলজি নলেজও তোমরা ব্যবহার করতে পারবে সেখানে। তো মেকানিক্যাল থেকে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ আমার ক্লাসটা শুরু হওয়ার আগে একটু ধরে ধরে বলি, হ্যাঁ, শেষে আর মনে থাকে না, টাইমে মেকআপ করতে পারি না আমি। মেকানিক্যাল এসআরএস থেকে বলছি, সুদীপ্ত বৈদ্য আছো, তারপর বোধহয় খুব সম্ভবত পারুই আছো, সৌদীপ পারুই দেখলাম মনে হলো যেন, নাকি বেরিয়ে গেছে সে? আছো, আচ্ছা পারুই নেই, বেরিয়ে গেছে। বৈদ্য আছে, বৈদ্য মেকানিক্যালে একটু দেখো কথা বলে, যদি তুমি বা যে কেউ যদি টেকনিক্যাল ই ম্যাগাজিনে পার্টিসিপেট করতে চাও করো। এতে নিজের ডিপার্টমেন্টের একটা আইডেন্টিটি তৈরি হয়, লেখার হাত হয়। হ্যাঁ, এটা একটা ভালো। विकास शॉ এসছে, विकास शॉ मैकेनिकल एसआरएस থেকে, তাকেও বলছি अगर चाहो तो टेक्निकल ई मैगजीन में मेंबर हो सकते हो। मेंबर होने का मतलब ये नहीं है कि कोई भी कुछ भी आएगा तो हम ही को ही लिखना है, ऐसा कोई बात नहीं है। तुम भी लिख सकते हो, तुम बाकी डिपार्टमेंट को एनकरेज कर सकते हो, उन लोगों को गाइड कर सकते हो। जो ई पोस्टर आते हैं, ये जो देखा अभी भी टीचर्स डे में आया था, उसमें पार्टिसिपेट कर सकते हो, बाकी लोगों को गाइड कर सकते हो। जो लोग डायरेक्ट हमारे कांटेक्ट करते हैं वो तुमसे पहले कांटेक्ट करेंगे, फिर बाद में फुल एंड फाइनल करके भेज देंगे, हो सकता है। আচ্ছা, মেকানিক্যাল এসবিআই থেকে নাসির হোসেন আছো, নাসির হোসেনকে বলছি ডিপার্টমেন্টের সাথে কথা বলো। কথা বলে মেকানিক্যাল এসবিআইতেও বেশ কিছু সিনসিয়ার স্টুডেন্ট আমি ভাইভা নিতে গিয়ে পেয়েছি, সেখান থেকেও কিছু ভালো স্টুডেন্ট আমার পাওয়ার আশা আছে। কমলেশ আছে, কমলেশ মন্ডল, মেকানিক্যাল এসবিআই। মোটামুটি আমি স্ক্রিনে দেখতে যাদের পাচ্ছি, এছাড়াও আছে আমি জানি, কিন্তু এই পারুই এসে গেছে, সৌদীপ পারুই, মেকানিক্যাল এসআরএস। বৈদ্য আর পারুই তোমরা একটু দেখো, এই দুটো অ্যাটলিস্ট 2 মেম্বার যদি ইনক্লুড করা যায়। আচ্ছা, এসবিআই থেকে আরো আছে, কালাপাহাড় আছে, তোমরাও একটু দেখো। সিভিল থেকে বেশ কিছু লোককে দেখতে পাচ্ছি, চন্দন আছো। আচ্ছা, আহ সারিক সারিক নাসের আর্কিটেকচার, তোমরাও একটু দেখো। জব ক্যান্ডিডেট হলে একটু টাইমটা কম দিতে পারে, রেগুলার ক্যান্ডিডেট হলে আমার সুবিধা হয়, বাট মিনস এই নয় যে জব ক্যান্ডিডেট দিতে পারবে না, তারাও দিতে পারো। সিভিল থেকে কৌস্তব আছো, চন্দন আছো, ম্যাম এটা তোমরা কিসের ম্যাম এটা কিসের কথা বলছেন একটু বলবেন? নেটওয়ার্কটা চলে গেছিল একদম। হ্যাঁ বলছি, সেটা হচ্ছে টেকনিক্যাল ই ম্যাগাজিন, যার আন্ডারে ই পোস্টার গুলো পড়ে। এই যে ঈদে পড়েছিল, 15ই আগস্ট পড়েছিল, লেটেস্ট টিচার্স ডেতে পড়লো, এই ই পোস্টার গুলো তো তোমার অকেশন ওরিয়েন্টেড। এর এটা একটা পার্ট। মেন পার্টটা হচ্ছে কিছু টেকনিক্যাল টপিকের ওপর ম্যাগাজিন। ম্যাগাজিন দু রকমের হতো স্কুলে, একটা হতো গল্প, কবিতা, আঁকা এইসবের ওপর হতো, সেটা তো আছেই তোমাদের পেন্টিং ডিপার্টমেন্ট বা কালচারাল ডিপার্টমেন্টের আন্ডারে। এইটা হচ্ছে টেকনিক্যাল লেখার জন্য। তোমরা একটু ডিপার্টমেন্টের মধ্যে কথা বলো, তোমাদের যে গ্রুপ আছে, এখন তো সামনাসামনি বলতে পারবে না, সামনাসামনি হলে এগুলো সুবিধা হয়। তো যাই হোক, গ্রুপে একটু কথা বলো, দুটো করে মেম্বার ওকে ম্যাম। লাগবে আমার। সেই মেম্বাররা আমাকে ডাইরেক্ট পিং করে নামটা দেবে, কারণ তোমাদের ইন্ডিভিজুয়াল গ্রুপে আমি নেই, ওইখানে লিখলে আমি পাবো না। হ্যাঁ, তো তোমরা একটু দেখো। এরকমই ইলেকট্রিক্যালে বলছি, উৎপল ছিল, উৎপল ছিল, বেরিয়ে গেছে কিনা জানি না। উৎপল, হ্যাঁ আছে, না তো পাঁজা আছে দেখছি। যাই হোক, ইলেকট্রিক্যাল থেকে আছো, হ্যাঁ উৎপল আছে, উৎপল আছো ইলেকট্রিক্যাল থেকে, তোমরা একটু দেখো। ইলেকট্রিক্যাল থেকে অ্যাটলিস্ট 2 জন। সেরকম একইভাবে ইটিসি থেকে কেউ আছে কিনা, আমি এই মুহূর্তে ইটিসি থেকে কেউ আছো মনে হচ্ছে নেই।
নিজামুদ্দিন না, ইটিসি থেকে পাচ্ছি না। ইটিসি এই দিব্যাঙ্গনা এসছে এইমাত্র, বলতে বলতে ঢুকেছে। আচ্ছা, ওকে একটু বাদে ধরছি, আগে ও সেটেল হোক। আর্কিটেকচার কিন্তু খুব ভালো রকম, তোমাদের সিনিয়র আর্কিটেকচার ডিপার্টমেন্টকে বলছি, তোমাদের সিনিয়ররা কিন্তু দেখতেও পাও এই ম্যাগাজিনের যখন ই পোস্টার বেরোয়, খুব ভালো পার্টিসিপেশন আছে আর্কিটেকচারে। শিল্প সম্বন্ধে তোমাদের ধারণা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সবচেয়ে বেশি হয় একটু। তো তোমরা কিন্তু অবশ্যই আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে আমি বলছি, তোমরা অবশ্যই আহ, চেষ্টা করো অ্যাটলিস্ট দুজনকে ইনভলভ করার, তারা যাতে এই কাজগুলো ভালো করতে পারে। ডিপার্টমেন্ট যদি কলেজে ল্যাব খুলে যায়, যেটা আমরা এখন পেপারে টেপারে দেখছি বা ইতে দেখছি যে পলিটেকনিক আইটিআই কে খুলতে বলছে, যদি খুলে যায় কি অবস্থায় খুলবে, কিভাবে খুলবে, প্রোটোকল মেনটেন করে আমি জানি না, সামনাসামনি দেখা হলে তো আমি ডেফিনেটলি আবার বলবো। কিন্তু বিফোর দ্যাট তোমরাও একটু নিজেদের মধ্যে আলোচনা করো, এতে ভয়ের কিছু নেই, না পারলে ছোটবেলার মতো কেউ ধরে মারবে ধরবে না তোমাদের, ঠিক আছে? তো এতে লজ্জা পাওয়ারও কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই, জাস্ট একটা এক্সট্রা অ্যাক্টিভিটি, তোমাদেরও পড়াশোনার বাইরে করতে ভাল লাগবে। বিভিন্ন অকেশনে নিজের পোস্টার, নিজের লেখা যখন দেখতে পাবে সবার সামনে, ফেসবুকে বা কলেজ খুললে, কলেজের একটা ওয়াল আছে, ওয়ালে একদম মানে কলেজে ঢোকার মুখে নিজের যখন লেখা, নিজের শিল্পকলা দেখতে পাবে, ভাল লাগবে। সারা কলেজ জানতে পারবে এই যে এই ছেলেটি বা এই মেয়েটি কাজ আছে, স্যারেরা জানতে পারবে, ঠিক আছে? তো এগুলো কিছুই না, আমাদের এখন ওপেন ইন্টারনেট হয়ে যাওয়ায় আমাদের কাছে সোর্স প্রচুর, আমরা সেখান থেকে আইডিয়া অবশ্যই কপি করতে পারি, আইডিয়া মানুষ কপিই করে, আমিও কোথা থেকে কপি করে তোমাদের দিচ্ছি, তোমরাও কপি করে তোমাদের পরবর্তী জেনারেশনকে দেবে, এটাই হয়ে আছে। বাট লেখা প্যাটার্ন এগুলো কপি হওয়া উচিত না, আইডিয়া ক্যান বি কপিড। তো সেইটা তোমরা একটু দেখো, আমি পজিটিভলি, স্বর্ণালী ম্যাম বারবার বলছেন যে ফার্স্ট ইয়ারকে একটু দেখতে চাই, সেই হিসাবে ফার্স্ট ইয়ার একটু দেখো। ইটিসি, ইটিসি কি আছো? ইটিসি যদি থেকে থাকো, ইটিসি কে বলছি, ইটিসি তোমরাও একটু চেষ্টা করো, দিব্যাঙ্গনা এসছে শুধুমাত্র ইটিসি থেকে, কি অবস্থা! ইটিসিটা খুব ইরেগুলার, সবচেয়ে বেশি ইরেগুলার, কেন কে জানে। ইটিসি তোমরাও একটু দেখো যেরকম পার্টিসিপেট তোমরা ই ম্যাগাজিনে করতে পারো কিনা। হুম, এই আর কিছু আমার বলার নেই। আর যেটা একটা হয়েছিল যে এনভায়রনমেন্ট রিলেটেড, যে একটা ই ম্যাগাজিনের পাবলিশ হওয়ার কথা, যেটা তোমাদের জন্য আটকে আছে, সেকেন্ড থার্ড ইয়ার অলরেডি সাবমিট করেছে, তোমরা পরীক্ষার সময় ঢুকতে পারোনি বলে তোমাদের জন্য ম্যাডাম, মানে স্বর্ণালী ম্যাডাম আরেকবার বলেছে যে একটু দিলেন, দেরি করি যদি ফার্স্ট ইয়ার কিছু দেয়। তো এই টপিকটা একটু দেখো, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনি একটা তোমার পছন্দের একটা টপিক বেছে নিয়ে তার ইমপ্লিমেন্টেশন কিভাবে সেটা ইকো ফ্রেন্ডলি করা যায়, কিভাবে সেটা পলিউশনকে কমানো যায়, সেটা হতে পারে ফুয়েল সংক্রান্ত, হতে পারে একটা লাইট সংক্রান্ত, হতে পারে কোনো কনস্ট্রাকশনের কোনো একটা পার্ট সংক্রান্ত, হ্যাঁ, হতে পারে কোনো মেশিনারি কোনো ইয়ে, যে আমি যদি এই জিনিসটাকে এইভাবে রিপ্লেস করি তাহলে আমার একটু এনার্জি কম লাগবে, কি সাউন্ড কম হবে, কি পলিউশন কম হবে, এরকম যে কোনো ছোট টপিক। তোমরা ফার্স্ট ইয়ার, তোমাদের থেকে খুব স্পিডের কিছু হাই ফান্ডার কেউ এক্সপেক্ট করছে না, দিয়ে একটা স্লাইড, যে স্লাইড আমি পড়াই সেরকম একটা স্লাইডের মধ্যে কলাম করে হোক, রো করে হোক, যেরকম নিজের চোখে সেট হয়, কিছুটা ছবি, কিছুটা লেখা, কি ছিল, কি হলো, যেরকম আমি তোমাদের পড়াই, তুমি যদি একটা কোনো লেম্যানকে বিষয়টা বোঝাতে চাও কিভাবে বোঝাবে, সেইভাবে একটা মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুটো স্লাইডে বানাও, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম পড়াশোনা। আচ্ছা, এই গেল, এবার আমি আমার বিষয়বস্তুতে ঢুকে যাই। ওয়েট করো, খুলি। আগের দিন যা পড়িয়েছি সেই হিসেবে যদি কারুর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমায় বলতে পারো, আমি খুব শিগগিরই এটাকে তোমাদের দিয়ে দেবো। তো আমার দেরি হচ্ছে, আমি টাইম পাচ্ছি না জিনিসটা নিয়ে বসার, আমি দিয়ে দেবো তোমাদের। দাঁড়াও, শেয়ারিংটা আসুক, হ্যাঁ, এসছে। ছেলেপুলেকে একটু, বন্ধু বান্ধবকে বলো একটু ক্লাসটা করতে, অ্যাটেন্ডেন্স ইজ আ হিউজ পার্ট, এটা একটা বড় মার্কস ক্যারি করে। হ্যাঁ, তারপর ধরো যে ল্যাবের পেপার গুলো আছে, তোমাদের ল্যাব যখন ফুল ফ্লেজেড রুটিন তোমাদের কিছুদিনের মধ্যেই পড়ে যাবে, হ্যাঁ,
তো সেই হিসাবে যেগুলো আমার পেপারটা, তারপরে ধরো ল্যাবের পেপার গুলো যেগুলো থাকবে, ফিজিক্স ল্যাব আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ল্যাব আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ল্যাব প্রথমবার তোমরা করতে চলেছো। এর আগে কেউ করেনি, কারোর বাড়িতে এই লাইনের স্টুডেন্ট বা পাস আউট ক্যান্ডিডেট থাকলে জিজ্ঞাসা করো, জানে না ইমেক এর ল্যাব কি। ঠিক আছে, আইটি টুলস এইসবের উপর যে ল্যাব আছে তাতে কিন্তু ডেইলি তোমাদের প্রেজেন্স, তোমাদের এই যে ক্লাস চলাকালীন যে প্রশ্ন করো, তারপরে এই রেসপন্স, অ্যাটেন্ডেন্স, এগুলোর উপর কিন্তু একটা হিউজ মার্ক ক্যারি করবে। এগুলো তোমাদের পরবর্তীকালে ভালো গ্রেড পেতে হেল্প করবে। তো ডোন্ট মিস দ্য চান্স। এখন অনলাইন হচ্ছে, ছুটে ছুটে আসতে হচ্ছে না, আসতে হলে তখনও অ্যাটেন্ডেন্স ক্যালকুলেট করা হবে, আসতে হলে হয়তো ল্যাবের জন্য আসতে হবে, থিওরিটা হয়তো অনলাইনই হবে, বোথ সাইড তখন আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স ক্যালকুলেট হবে। প্লিজ প্রেজেন্ট থাকো, শুনলেও উপকার হয়। বাড়িতে বসে কি করো আমি জানি না, বোর লাগা উচিত, আমার তো লাগে। যাই হোক, ঘর সংসারের সব কাজ করেও বোর লাগে, তোমাদের তো আরো লাগা উচিত। আচ্ছা। হ্যাঁ ম্যাম। হুম। তোমাদেরকে বলে হয়তো এখানে রেগুলাররাই আর আসে, যারা আগেও শেষ দিন অব্দি এসছে পরীক্ষার আগে তারাই এখানে আসছে। তোমাদেরকে বলার উদ্দেশ্য তোমরা একটু পাস করে দাও, পাস দা বলের মতন। আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি এবার তোমার পেছনের লোককে দিয়ে দাও। ঠিক আছে, এরকম একটি ব্যাপার। এনিওয়ে, তোমাদের বলাটা সেই অর্থে বৃথা। হ্যালো ম্যাম। কিন্তু বলো বাবা। ম্যাম বলছি গতকাল অ্যাকচুয়ালি ক্লাসটা আমি করছিলাম, হ্যাঁ, করতে করতে না আমাদের এখানে এমন বাজ পড়া শুরু হয়েছে, ভয়ে হুম। ওয়াইফাইটাও দিয়েছিলাম, তো ওই কারণে না মানে আপনার ক্লাসটা 20 মিনিট মতন করতে পেরেছি, তারপর আর করতে ঠিক পারিনি। আছে, এটা এক আধ দিনের ঘটনা সৌম্যদীপ, আমি এক আধ দিনের ইয়েকে বলছি না, কিন্তু কিছু মানুষ একদম ভ্যানিশ হয়ে গেছে, আমি না ম্যাম, তাদেরকে বলছি। না ম্যাম, তোমার এই ম্যাম, ম্যাম অ্যাকচুয়ালি হ্যাঁ মানে আমি বলতে চাইছিলাম এই মানে পিডিএফটা যদি দিতে পারতেন, মানে দিয়ে দিতেন হ্যাঁ, তাহলে দিয়ে দেবো দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আমি ওইটা ক্লাসরুমটা একটু ইয়ে করে নি, মানে গুগল ক্লাসরুমটা খুলছি, খুলে আমি গুছিয়ে টুছিয়ে নিজে একটু দেখে নিই, তোমাদেরও তো বোঝাতে হবে, দিয়ে আমি দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না গো, ভীষণ হারিয়ে যায়, ছেলেপুলে খুঁজে পায় না, পার্ট পার্ট করে দিলে কোনটা ফাইনাল নিজেরাও বুঝতে পারে না, খুব স্বাভাবিক, আমি হলে আমিও বুঝতাম না। যার ফলে না আমি শেষের দিনে দেখেছি খুব সমস্যা হয়েছে। তোমাদের নিয়ে হয়নি, যারা ইরেগুলার ছিল তাদের নিয়ে খুব সমস্যা হচ্ছে। ওই জন্য আমি ক্লাসরুমে তুলে, গুগল ক্লাসরুমে তুলবো। আমাকে একটু টাইম দাও, আমি তুলে দেবো, ওকে ম্যাম, এই ঠিক আছে। সপ্তাহেই তুলে দেবো। আচ্ছা, এবার আমি শুরু করি। সেটা হচ্ছে, বেশি পেছনে যাব না, বেশি পেছনে গেলে এগোতে পারবো না। এত অব্দি যারা আজকে আমার ফার্স্ট ক্লাস যারা করছো, যদি কেউ থেকে থাকো তাকে বলে নিচ্ছি একটু শুনে নাও। তোমাদের ম্যান্ডেটারি অডিট কোর্স, ম্যান্ডেটারি অডিট কোর্স মানে এটাকে ডেইলি অ্যাসেসমেন্ট হিসাবে কনসিডার করা হবে অ্যাজ ল্যাব পেপার। এর ওপরে ভাইভা হবে, খুব সম্ভবত একটা গ্র্যান্ড ভাইভাও হবে এই প্রথম। ফার্স্ট ইয়ার থেকে আগে গ্র্যান্ড ভাইভা হতো থার্ড ইয়ারে, এই প্রথম হয়তো ফার্স্ট ইয়ার থেকে একটা গ্র্যান্ড ভাইভা টাইপের কিছু চালু হলেও হতে পারে। সেইখানে সমস্ত ল্যাবের গ্র্যান্ড ভাইভা কি জিনিস, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের তো একটা আলাদা অ্যাসেসমেন্ট হয়, আবার একসাথে মানে তুমি একা উল্টো দিকে পাঁচটা সাবজেক্ট একে একে করবে, পাঁচটা সাবজেক্ট তোমাকে কোয়ারি করা হয়ে গেল, তুমি বেরিয়ে গেলে, পরের জন আবার ঢুকলো। এটা অনলাইন হলে অনলাইন রুমে, অফলাইন হলে ক্লাসরুমে। তো যাই হোক, সেটা পরের কথা, সেমিস্টারের শেষে ভাববো। আচ্ছা, আহ, আপাতত আমি বলে রাখছি, এই পেপারটা হচ্ছে একটা ল্যাব পেপারের মতন ক্যালকুলেট হবে, যেটা থিওরি হিসাবে পড়বে। অ্যাসাইনমেন্ট আমি দেবো প্রত্যেক ইউনিটের শেষে, অ্যাসাইনমেন্টে আমি সেই গুগল ক্লাসরুমেই নেব, অ্যাসাইনমেন্টে তোমরা সাবমিট করবে, সেই সাবমিশন হিসাবে আমি ডেইলি অ্যাসেসমেন্টের মার্কস দিতে পারবো। অ্যাটেন্ডেন্স যেরকম থাকবে অফলাইন অনলাইন আমাদের রেকর্ড থাকে, সেই অ্যাটেন্ডেন্স থেকে অ্যাটেন্ডেন্স দেবো। এবং এর ওপর থাকবে 100-এর ওপর 60 মার্কস, এইভাবেই যাবে রেগুলার ইন্টারাকশনের ওপর। 60% মার্কস পাবে রেগুলার ইন্টারাকশনের ওপর, and 40% marks we will get from the end viva and assessment. The details will be come out from state council, then I will provide you. But till then জেনে রাখো 60% রেগুলার ক্লাস থেকে পাবে। এই জন্য বলছি, শুধু আমার না, সবগুলো করা শুরু করো, এটা একটা তোমাদের হিউজ হেল্প করবে পরে। আচ্ছা, এই গেল। নেক্সট হচ্ছে, পড়াচ্ছিলাম কি, এয়ার পলিউশন পড়াচ্ছিলাম। আমাদের সিলেবাসে সেই তথাকথিত স্কুলের মতন এয়ার পলিউশন নেই, আমাদের কিছু প্র্যাকটিক্যাল, লাইফ ওরিয়েন্টেড, ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ল্ড ওরিয়েন্টেড কিছু জিনিসপত্র আছে।
তার মধ্যে কি কাকে বলে কিভাবে হ্যান্ডেল করতে হবে এইসব তো আছেই, এইসব তো আমরা জানি। যেগুলো আমাদের মেন ফোকাস সেটা হচ্ছে করকমের পলিউটেন্ট হয়, পলিউটেন্ট অরিজিন থেকে কনসিডার করা যায়, পলিউটেন্ট তার স্টেটাস হিসাবে কনসিডার করা যায়, মিনস ইট ইজ সলিড অর গ্যাস, লিকুইড হয় না, সলিড অর গ্যাস, এইরকম ভাবে হয়। নেক্সট আমরা কিছু পলিউটেন্টস এর নাম পড়েছিলাম, দোজ মাস্ট বি কন্ট্রোলড বাই আস। যে ইন্ডাস্ট্রিতেই থাকি না কেন ইট শুড বি কন্ট্রোল। আমাদের একটা নর্মাল এডুকেশন ইন্ডাস্ট্রি বলি আমরা স্কুল কলেজকে, সেখানেও কিছু প্রোটোকল আমাদের মেনে চলতে হয়। তো সেই হিসাবে পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, হাইড্রোকার্বনস, এই নামগুলো তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, নেক্সট আমি কালকে যেটা করিয়েছিলাম প্রত্যেকগুলোর কি এফেক্ট, তার সোর্স, পার্টিকুলার কিছু ক্যারেক্টার আছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সেগুলো আমি দেখিয়েছিলাম। এগুলো তোমাদের ভাইবার সময় করতে পারে, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দিতে পারে, এইভাবে যে হাউ টু কন্ট্রোল কার্বন মনোক্সাইড, তার রিলেটেড বা ওয়াই কার্বন মনোক্সাইড ইজ কনসিডার্ড অ্যাজ পলিউটেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্টের টপিক দেওয়া হলো। তা তোমাকে কার্বন মনোক্সাইড কি, তার কি এফেক্ট, কি প্রবলেম দিতে হবে, তারপরে দিতে হবে তার কন্ট্রোল মেজার কি হতে পারে, সবই তোমার এই পিপিটি থেকেই প্রোভাইড করা হবে। এই ধরনের কিছু জিনিস তোমাদেরকে দেওয়া হবে সাফল করে করে, সাফল করে করে। পরীক্ষার আগের রাতে চিরাচরিত মুখস্থ এটা করতে হবে না, শুধু যত ভ্যারিয়াস অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিট করতে পারবে তত তোমাদের এই নলেজটা চলে যাবে ডেপথে। ফার্দার এই সেমিস্টারের পর এটাকে আর কোনোদিন খুলে পড়তে হবে না, বাট নলেজ উইল হেল্প ইউ। এই নেক্সট সালফার অক্সাইড, হাইড্রোকার্বন ইনক্লুডিং ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড পড়িয়েছিলাম। ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড হচ্ছে স্প্রে জাতীয় যে বস্তুগুলো দেখো সেই স্প্রের মধ্যে থেকে বেরোয়, ওই যে খুব স্পিডে যে জিনিসটা বেরোচ্ছে সেটা হচ্ছে ডিউ টু নজল, যে নজল দিয়ে বেরোচ্ছে না সেইটার উপর ডিপেন্ড করে ও স্প্রে হিসাবে বেরোবে, কিন্তু অ্যাকচুয়াল বাতাসে মেশার পর তুমি যে দেখতে পাও না, দ্যাট বিকজ অফ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওরা ভ্যানিশ হয়ে যায়। এইটা হচ্ছে সেম। এখন তো এই ধরনের স্প্রেয়ার খুব বেড়ে গেছে ডিউ টু ইনফেকশন। এখন আমাদের ডিসইনফেকশন সর্বত্র করতে হচ্ছে, ঠিক আছে, নিজের সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে, যেটা আগে ঘুরতে হতো না। নেক্সট আমরা পড়েছিলাম ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসিস। সিএফসিস ইজ আ ইম্পর্টেন্ট টপিক, খুব পেইনফুল একটা টপিক, বিকজ এটা এখনো আনকন্ট্রোলড অবস্থায় রয়েছে। সেটাও আমরা কাল আলোচনা করেছি যে কেন আনকন্ট্রোলড না, ক্লোরোফ্লুরোকার্বন থেকে কিছু ক্লোরিন র্যাডিক্যাল জেনারেট করে which can stay in atmosphere 100 years and it will help to break the ozone molecule and capture the ozone radical after breaking of ozone. ওজোন ব্রেক করে যাওয়ার পর যে অক্সিজেন র্যাডিক্যাল বা আয়নটা বেরোয় তাকে ও ধরে নেয়, যার ফলে ওজোন হোলটা আর হিল হতে পারে না, ঠিক হতে পারে না, ওইভাবেই থেকে যায়। সিএফসি কি কেন পেইনফুল? সিএফসির ওপরে আজ থেকে 30-35 বছর ধরে লোকে চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন কান্ট্রি চেষ্টা করে যাচ্ছে একে কন্ট্রোল করার, বা লাস্ট 30-35 ইয়ার্সে খুব বেশি প্রোগ্রেস হয়নি, খুব বেশি অল্টারনেট আমরা খুঁজে পাইনি এখনো অব্দি। লাস্ট একটা এইচসিএফসি, এখানে লেখাও আছে এই মুহূর্তে স্ক্রিনে, এইচসিএফসি কে আমরা ইউজ করে ভেবেছিলাম যে এর এফেক্ট হয়তো কম হবে, বিকজ এটার লাইফ টাইম কম, বাঁচে কম দিন, তাই ক্ষতি করবে কম দিন, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি সেটাও হয়নি। নাও ইট ইজ নট অ্যাজ এ রেমেডি বাট অ্যাজ এ সাবস্টিটিউট অফ সিএফসি কনসিডার করা হচ্ছে। এরপর আমরা পড়েছিলাম যাবতীয় সোর্স আর এফেক্ট, মানে করকম পলিউটেন্ট হয়, তার কি সোর্সেস, ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডাস্ট্রি, অটোমোবাইল আর কিছু কিছু ক্ষেত্রে কনস্ট্রাকশন, এই তিনটে হচ্ছে মেজর সোর্সেস। ইন্ডাস্ট্রি মানে হিউজ, সবই তাতে ঢুকে যায়, আমাদের স্কুল কলেজও তার মধ্যে ঢোকে, ঠিক আছে। তো অলমোস্ট এই ইন্ডাস্ট্রি শব্দটার মধ্যে সবই এসে যায়, যেটুকু বাকি থাকে সেটা অটোমোবাইল আর কনস্ট্রাকশনে হয়ে যায়। মেজর সোর্স ফসিল ফুয়েল, আনলেস অ্যান্ড আনটিল তোমরা ফসিল ফুয়েলকে রিপ্লেস করতে পারবে এই সমস্যা কোনোদিনই ভালোভাবে কন্ট্রোল হবে না।
যারা ওই ই পোস্টার বা ই ম্যাগাজিনের সেই এনভায়রনমেন্ট রিলেটেড টপিকের ওপর লিখতে চাইছো, তারা এই ফসিল ফুয়েলের কিছু কিছু ব্রাঞ্চকে চাইলে সিলেক্ট করতে পারো, যে কোনো একটা অ্যাসপেক্টে আমি একে রিপ্লেস করলে কি হতে পারে। ইটস দ্য অ্যাজাম্পশন। নো ওয়ান উইল চ্যালেঞ্জ ইউ যে তুমি যে ডেটাটা দিয়েছো সেটা ঠিক নয়, কেউ চ্যালেঞ্জ করতে যাবে না। আচ্ছা, ওয়ান টাইপ অফ রিফ্রেশমেন্ট ই ম্যাগাজিন, ওইভাবেই নাও, হালকা ভাবেই নেবে এবং পার্টিসিপেটও করবে। এইটায় না পারো, এই এনভায়রনমেন্ট টপিকটায় না পারো, এর পরের টপিকটার জন্য প্রিপেয়ার হও, কারণ এটার বেশি দিন নেই, অলরেডি ডেট পেরিয়ে গেছে আর লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ। অতএব এটাকে নিয়ে আর না ভাবতে চাইলে ভাবতে পারো, নাও ভাবতে পারো, পরেরটার জন্য অ্যাজ এ মেম্বার, অ্যাজ এ টিম টিম মেম্বার আসতে পারো এগিয়ে। নেক্সট, এয়ার পলিউশন কন্ট্রোল মেথডস, সেখানে আমরা সবই পড়েছিলাম। মেন হচ্ছে সেই ওই একই, হয় তোমাকে অল্টারনেট ফুয়েল ব্যবস্থা করতে হবে, অথবা তোমাকে কম্বাসন ইঞ্জিন গুলোর ভালো মডারেশন করতে হবে যাতে ওরা পলিউটেন্টস কম এমিট করে। কম্বাসন ইঞ্জিন গুলোকে তোমাকে মেনটেনেন্স করতে হবে। সেই কম্বাসন ইঞ্জিন তোমার নিজের গাড়ি থেকে ধরে তোমার বাড়ির যে সিলিন্ডার বা যে গ্যাসটা, গ্যাস বার্নার হতে পারে, ইন্ডাস্ট্রির বয়লার হতে পারে, ইট ক্যান বি এনি সোর্স। ঠিক আছে, তুমি যে প্রোডাক্টটা ব্যবহার করছো, তোমাদের সামনে এই মুহূর্তে যদি পেন্সিল, একটা পেন থেকে থাকে, ল্যাপটপ থেকে থাকে, ডেস্কটপ থেকে থাকে, একটা টেবিল থেকে থাকে, সেইটার যে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখান থেকেও ফুয়েল ইউজ হচ্ছে, সেখান থেকেও পলিউশন হচ্ছে। তো সবকিছুকেই, সব পার্টে, সব সেকশনেই আপগ্রেডেশন দরকার। আর একটা দরকার হচ্ছে রিইউজ। সেই রিইউজটা এয়ার পলিউশনে হয়তো অতটা ইমপ্লিমেন্টেড নয়, বাট সলিড বা ওয়াটারের ক্ষেত্রে ইয়েস ইট ইজ ইমপ্লিমেন্টেড। আর এছাড়া আমরা লাস্ট পয়েন্টটা ভালো করে দেখো, এখান থেকে আমরা শুরু করব, এটাই একটু কঠিন হবে, এটাই একটু বোঝার হবে। সেটা হচ্ছে, টু কন্ট্রোল এয়ার পলিউটেন্টস উই হ্যাভ টু ইনকর্পোরেট some equipments in the sense those that help us to control or to absorb pollutants। এই যন্ত্রগুলো পলিউটেন্টস গুলোকে খেয়ে নেয়। ঠিক আছে, সেইটা চলে আসি। এবার আমি স্ক্রিনটা অন করি, মানে ফুল স্ক্রিন করি। কন্ট্রোল অফ পার্টিকুলেটস, ফার্স্ট আমি আগে বলেছি পার্টিকুলেট ইজ দ্য মোস্ট মানে প্যাথেটিক পলিউটেন্ট, যেটা আমাদের ডে টু ডে লাইফেও হ্যাম্পার করে। এয়ারবোর্ন পার্টিকেল, এয়ারবোর্ন মানে বায়ুবাহিত, ছোটবেলায় পড়েছিলে বায়ুবাহিত, জলবাহিত, সেই তার ইংলিশটা হচ্ছে এয়ারবোর্ন পার্টিকেলস দ্যাট ক্যারিড বাই এয়ার ক্যান বি রিমুভড ফ্রম এ পলিউটেড এয়ার স্ট্রিম। পলিউটেড এয়ার স্ট্রিম মানে চিমনির মুখ থেকে যেটা বেরোচ্ছে তাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি পলিউটেড এয়ার স্ট্রিম। ভবিষ্যতে যখন পলিউশন কন্ট্রোল বোর্ডের লোক আসবে বা এই অডিটের লোক আসবে, তাকে কি বলবে? চিমনির মুখ থেকে বেরোচ্ছে না, বলতে হবে পলিউটেড এয়ার স্ট্রিম বা স্ট্যাক কামিং আউট ফ্রম চিমনি, এই ধরনের ভাষা কিছু বলতে হবে, সেইগুলো শিখে রাখো। তো পলিউটেড এয়ার স্ট্রিম বাই এ ভ্যারাইটি অফ ফিজিক্যাল প্রসেস, অনেক রকমের ফিজিক্যাল প্রসেস আছে। কিছু কমন টাইপস যেগুলো আমাদের সিলেবাসে উল্লেখ আছে এবং যেগুলো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ও বেশি, এরকম কিছু ইনস্ট্রুমেন্ট আমরা দেখব। Those can collect fine particles। আমার হেডেক আগের দিনই বলেছিলাম, ফাইন পার্টিকেলের সাইজ কত মনে আছে কারুর? ফাইন পার্টিকেলের সাইজ কত দেখি কে বলতে পারে? একদম ঠিক, 2.5 less than up to 2.5, 2.5 and less than 2.5, একদম ঠিক, থ্যাংক ইউ। তো that fine particles must be collected। এর অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে, যেমন সাইক্লোন কালেক্টর, দেখো লেখা আছে সেকেন্ড লাইনটা, আপাতত স্ক্রিনের সেকেন্ড লাইনটাতে ফোকাস করো। কমন টাইপস অফ ইকুইপমেন্ট ফর কালেক্টিং ফাইন পার্টিকেলস ইনক্লুড সাইক্লোনস। অ্যাকচুয়ালি ওর পুরো নাম হচ্ছে সাইক্লোন কালেক্টর। এই সাইক্লোন মানে যে সাইক্লোন আসে বছরে একটা করে সেইটা নয়, কিন্তু ওর সাথে কোনো সম্পর্ক নেই। সাইক্লোন কালেক্টর,
স্ক্রাবার, স্ক্রাবার শব্দটা সাথে অনেকে পরিচিত, মেয়েরা খুব ভালো পরিচিত। স্ক্রাবার কি কাজে লাগে বাবা? মায়েরা বলতে পারবে স্ক্রাবার কি কাজে লাগে? ছেলেদের থেকেও মেয়েরা ভালো বলতে পারবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্ক্রাবার, দেখি কে বলতে পারে। মানে এখানে নয়, তোমরা কিভাবে ব্যবহার করো সেইটা জানতে চাইছি। কেউ? এ কি রে, স্ক্রাবার কি কাজ করে? ম্যাম আপনি মেয়ে নয়, আমি ছেলে, আমি বলতে পারবো। ওই যে ফেসে যেটা করে, ফেসে স্ক্রাবিং যেটা করে। হ্যাঁ 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 হ্যাঁ, স্ক্রাবার হচ্ছে দ্যাট ক্যান রিমুভ ডাস্ট, যেটা নোংরাকে তুলে নেবে। স্ক্রাবিং করতে করতে, রাব করতে করতে স্কিনের পরে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড স্ক্রাবার। স্ক্রাবার ফেসে হতে পারে, স্ক্রাবার হ্যান্ডে হতে পারে, বডি স্ক্রাবার হতে পারে, বাসনপত্রেও স্ক্রাবিং হয়। দেখবে এক ধরনের রাফ ইয়ে পাওয়া যায় যা দিয়ে স্ক্রাব করা হয়। তো স্ক্রাবার হচ্ছে দোজ ক্যান কালেক্ট ডাস্ট। এবার ডাস্ট ড্রাই তো ডাস্ট কালেক্ট করতে পারবে না, তার জন্য একটা ওয়েট মেথড রাখবে। ওয়েট মানে WET, ভেজা, ওয়েট মেথড লাগবে। So it is normally called wet scrubber. Scrubber. হুম, এক সেকেন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? নেক্সট হচ্ছে সাইক্লোন কালেক্টর, স্ক্রাবার বা ওয়েট স্ক্রাবার, এন্ড দেন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এক সেকেন্ড, দেখতে পাচ্ছ? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এন্ড দেন হচ্ছে ব্যাগ হাউস ফিল্টার। আমি কালকে একটা কথা বলছিলাম যে ফিল্টার পেপারে ডাস্ট কালেক্ট করা হয়, সেই ফিল্টার পেপার আমাদের নর্মাল ল্যাবের ফিল্টার পেপার নয়, ওটা এক ধরনের ফেব্রিক, কাপড়, কাঁচ এই দিয়ে বানানো হয়। সেই ব্যাগ হাউস ফিল্টার হচ্ছে ওইটারই সবচেয়ে বড় সড়ো যন্ত্র। ওয়ান্স কালেক্টেড, একবার যদি এই মেশিন গুলো চালিয়ে তুমি কালেক্ট করে নাও, দেন পার্টিকেলস অ্যাডার টু ইচ আদার, পার্টিকেল গুলো নিজেদের মধ্যে জুড়ে যায়। অ্যাডার, ADHERE, অ্যাডার। ফোর্সটাকে বলে অ্যাডহেশন ফোর্স, ফিজিক্সে হয়তো পেলেও পেতে পারো, আমি জানি না। অ্যাডহেশন ফোর্স বা অ্যাডার, সেই সোসাইটিতে অ্যাডার করে পড়েছি। নিজেদের, হ্যাঁ নিজেদের মধ্যে জুড়ে যায়। ফর্মিং, ফর্মিং অ্যাগ্লোমারেটস, অ্যাগ্লোমারেটস মানে বড় বড় পার্টিকেল তৈরি করে যায়, অ্যাগ্লোমারেট করে যায়। এবং বড় বড় পার্টিকেল হয়ে গেলে কি হয়, ওদের চেহারা ভারী হয়ে যায়। তখন ইট ক্যান বি রেডিলি রিমুভড ফ্রম ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের একটা অংশ থাকে যেখানে ওরা গিয়ে জমা হয়ে যায়, জমা হতে বাধ্য হয়, বিকজ ওরা আর পারে না সেই স্পিডে কাজ করতে। দেন এটাকে কালেক্ট করে নিয়ে ইট উইল বি ডিসপোজড অ্যাজ ল্যান্ডফিল, তখন এটাকে কালেক্ট করে সেই ল্যান্ডফিল মানে মাটিতে জমা করবে। এয়ার থেকে কালেক্ট করে মাটিতে জমা করা হয়, ল্যান্ডফিল করা হয়। এই হচ্ছে মেন কাজ। হ্যালো আচ্ছা, ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি একটা মানে কোশ্চেন ছিল, নট রিলেটেড টু পার্টিকুলারলি দিস টপিক, বাট হুম ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম আমাদের ঘরে যেরকম কিচেন চিমনি লাগানো হয়, ঠিক আছে, কিচেন হুম চিমনি হুম রকম টাইপ হয়। একটা হচ্ছে ব্যাফেল ফিল্টার কিচেন চিমনি, যেটা ফিল্টার থাকে, মানে অয়েলটা ওই ফিল্টারের মধ্যে কালেক্ট হয়ে যায়, তো আমাদের চেঞ্জ করতে হয়, মানে এক সপ্তাহ অন্তর অন্তর হুম চেঞ্জ, মানে ওটাকে ওয়াশ করতে হয়। আর একটা হচ্ছে ফিল্টারলেস কিচেন চিমনি, যেখানে হচ্ছে অয়েল মানে যে হাওয়াটা বেরোয়, অয়েলটা সাইডে কালেক্ট হয়ে যায়, সাইডে কালেক্ট হয়ে গিয়ে অয়েল ট্রেতে অয়েলটা চলে আসে। ম্যাম হুম। ফিল্টারলেস যে কিচেন চিমনিটা ইউজ করা হয়, ওখানে ম্যাম ওই যে সাইডে যে অয়েলটা কালেক্ট করা হচ্ছে, ম্যাম কি এমন পার্টিকেল বা কি এমন আছে যেটা অ্যাবজর্ব করে নিচ্ছে অয়েলটাকে, এটা কি আপনি জানেন বা কোনো আইডিয়া আছে? অয়েল কালেক্টর কি আছে, অয়েল অ্যাবজর্বার না, এটা ওরা কি ব্যবহার করে এটা ওরাই বলতে পারবে, বা প্রোডাক্টের এটা ওরা মানে ডিসক্লোজ করেন। অয়েল আচ্ছা অ্যাবজর্বার, অয়েল অ্যাবজর্বার মানে নর্মালি কি হয় সেটা আলাদা জিনিস, কিন্তু ওরা কি ব্যবহার করে সেটা ওরা জানি না, হয়তো ডিসক্লোজ নাও করতে পারে। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, না আমার উম, ওটাই গিয়েছিল কি, এয়ার থেকে অয়েলটা কি করে কালেক্ট করে নিচ্ছে, হিসাব মতন টিম না ওটা, তো ওখান থেকে অয়েলটা কালেক্ট করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, না এটা দেখতে হবে। অয়েল অ্যাবজর্বার কি হতে পারে, দাঁড়াও একটু ভাবতে দাও।
এক ধরনের তোমার এই উন্নত মানের ফিল্টার পেপার হতে পারে। ডোজ ক্যান কালেক্ট অয়েল, ভেতরে হয়তো এই ধরনের কিছু ভালো অ্যাডসর্বেন্ট রেখেছে। আমার মনে হয় না এটা কোনো কেমিক্যাল, আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো ফিল্টার পেপারই রেখেছে। ফিল্টার লেস মানে হচ্ছে ওই তুমি কালেক্ট করতে হচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না সেইটা। ফিল্টার ডেফিনেটলি হচ্ছে, অয়েল যখন সেপারেট হচ্ছে ইট মাস্ট বি সামওয়ান কালেক্ট। তো মোস্ট অফ দা কেসেসে এটা খুব ভালো তোমার ফিল্টার পেপার হওয়ার চান্সই হাই। কেমিক্যাল মনে হয় না আমার খুব একটা থাকবে এখানে। আচ্ছা ম্যাম। আর উম, কিছু পলিমার আছে, সেই পলিমার গুলো পারলেও পারতে পারে যেগুলো তোমার হাইড্রোফোবিক হয়, মানে যেগুলো জলকে ধরে না। হাইড্রোফোবিক হলে সে অয়েল ধরতে পারবে না। যেগুলো হাইড্রোফোবিক হয়, যেগুলো জলকে ধরতে চায় না, জলে যাদের ফোবিয়া আছে তাদেরকে বলে হাইড্রোফোবিক। তারা কিছু পলিমার অয়েল অ্যাবজর্ব করলেও করতে পারে, এটা আমার ধারণা। আচ্ছা আচ্ছা, গুড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে, আমরা যে মানে এয়ার পার্টিকুলেট গুলোকে আমরা কালেক্ট করে থাকি, সেগুলো কি বেসিসে হয়? সেগুলো কেস বেসিস, মানে তুমি যেখানে ইনস্টল করতে চলেছো সেই ইনস্টলে কি ধরনের এমিশন হচ্ছে তার ওপর ডিপেন্ড করবে। যে কোম্পানি এই ইনস্টলেশন করে, দোজ আর ম্যানুফ্যাকচারার, দোজ হু ইনস্টল দিস, তারা রেকমেন্ড করে যে কি সাইজের, কতটা ডায়ামিটার, ছোট বড় কোন টাইপ লাগালে তোমার ভালো কাজ করবে। যেমন এই চিমনির কথাও বললো যে কি ধরনের হবে, তোমার বাড়িতে এক ধরনের হয়, যখন রেস্টুরেন্টে হয় সেইখানে এক ধরনের হাই সাকার হয়, অনেকগুলো ব্যবহার করতে হয়। তো এইরকম সাইজের ওপর ওরা বলে দেয়। কমন কিছু নাম জেনে রাখো যেগুলো খুব কমন ফিল্টার কন্ট্রোল ডিভাইস। সেইটা হচ্ছে ফার্স্ট ব্যাক ফিল্টার। আমি ছোট করে সবাইকেই বলছি, পরে আমি ইলাবোরেটলি দেখাবো। ব্যাক ফিল্টার হচ্ছে, ব্যাগ মানে একটা ব্যাগ, ঠিকই বুঝেছো, একটা ব্যাগ, সেখানে কিছু ফিল্টার পেপার আছে। ধরো তোমার একটা লেডিস পার্স, সেই পার্সের মধ্যে কতগুলো ফিল্টার পেপার দাঁড় করানো আছে, পাতি পাতি কতগুলো ফিল্টার A4 শিটের ফিল্টার পেপার দাঁড় করিয়েছে একটা লেডিস পার্সের মধ্যে। তার একদিক থেকে তুমি একটা সাকিং ইনস্ট্রুমেন্ট লাগিয়েছো, যার কাজ হচ্ছে মোটরটা চালিয়ে দিলেই সে বাইরে থেকে এয়ারটাকে টানতে শুরু করে। এবার সেই লেডিস পার্সটার একদিকে তুমি ফুটো করে একটা সাকিং মেশিন লাগিয়েছো, মানে ঝোলা টাইপের মেয়েদের যে ব্যাগগুলো হয়, তাতে এয়ারটা এবার ঢুকছে, জোরসে ঢুকছে। ঢোকার পর এমন পাত করে রেখেছো প্রত্যেকটা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে এয়ারটাকে যেতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চেম্বার করে রেখেছো। তার মধ্যে দিয়ে জমা হচ্ছে, মানে পাস করছে। আর ডান দিকে তুমি বাঁদিক দিয়ে ঢোকাচ্ছ, ডান দিকে একটু ওপরে একটা আউটলেট করে রেখেছি। যদি বলো ওপরে কেন করেছি, তো বিকজ আফটার সাকিং দোজ পলিউটেন্টস দ্য এয়ার বিকাম লাইটার। তো তোমাকে ইনলেট নিচে করতে হবে, আউটলেট একটু ওপরে করতে হবে, তাহলে ওটা ভালো কাজ দেবে। আউটলেটটা ওপর দিয়ে সেই ক্লিন এয়ারটা বেরিয়ে যাচ্ছে। আর ওই ব্যাগটার যেখানে তুমি ফিল্টার পেপার গুলো দাঁড় করিয়ে রেখেছিলে ওর নিচে একটা ট্রে বসিয়ে রেখেছো, সেই ট্রেতে পলিউটেন্টস গুলো জমা হচ্ছে। এইটা হচ্ছে বেসিক ফান্ডা। এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, কোনো আলাদা মেকানিজম নেই। এয়ারটাকে স্পিডের মাথায় ঢোকাবো, প্রচন্ড ভালো যে টানছে, ওই স্পিডটা কিন্তু ভেতরেও মেনটেন হচ্ছে। ধরে পাস করিয়ে দিতে হবে মুহূর্তের মধ্যে। ও মানে পলিউটেন্ট গুলো ওই স্পিড নিতে পারবে না, ওরা ফিল্টার পেপারে আটকাতে 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 ধাক্কা খেতে 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 ওরা মেন এয়ার স্ট্রিম থেকে ডিটাচ হয়ে যাবে, ডিটাচ হয়ে নিচে জমা হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। নেক্সট হচ্ছে সাইক্লোন সেপারেটর, নামের মধ্যেই ওর কাজ আছে। সাইক্লোন সেপারেটর কি? সাইক্লোন দেখেছো, ঘূর্ণি যখন ঘোরে, নদীর ওপরের জল ঘোরে বা ফাঁকা মাঠের ওপর যখন ঘূর্ণি হয়, দেখা যায় ঝড়ের আগে কি হয়, ধুলোগুলো দেখবে নিচের দিকে রাস্তার কাছে পাক খেতে থাকে। ধুলোর সাথে যদি কোনো প্লাস্টিক, কাগজ, গাছের পাতা টাতা থাকে, সব দেখবে নিচে পাক খায়। খুব কম দেখবে তুমি ওপরে পাক খেতে। হ্যাঁ, কিছু ন্যাচারাল ক্যালামিটি, কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, বাড়ির ছাদ উড়ে যায়, শুনেছি নাকি গরু বাছুরও উড়ে যায়, দ্যাটস ডিফারেন্ট, সেটা তো স্পিড, এটা তো ম্যানমেড। এখানে তো আমার স্পিডটা কন্ট্রোল হচ্ছে। তো সেখানে সেখানে তো আর গরু বাছুর পৌঁছাবে না, এয়ারই পৌঁছাবে, সেখানে তো অন্য কেউ ঢুকবেও না, ঢুকতে পারবেও না। তো সেইখানে কি হয়, সাইক্লোনের ঘূর্ণির মতন আমি এয়ারটাকে
বাইরে থেকে পলিউটেন্ট এয়ারটাকে টেনে নিয়েই আমি তাকে সাইক্লোনিক মোশনে ঘোরাতে শুরু করলাম একটা চেম্বারের মধ্যে। চেম্বারটা মানে ধরো জলের ড্রাম, জলের ড্রাম একটা, ওই যে অনুষ্ঠান বাড়ি হলে একটা ড্রাম বসিয়ে দিয়ে যায় না, যার ভেতর জল ভরে, সেই রকম জলের একটা ড্রাম। ওর নিচ থেকে এয়ারটাকে জোরসে আমি ঢোকাচ্ছি, ঢোকানোর সাথে সাথে ওকে আমি ওই হুইলিং মোশন, সাইক্লোনিক মোশনে তার স্পিড কন্ট্রোল করা যায়, আমি তাকে ঘোরাতে শুরু করলাম। যেই ও ঢোকার সাথে সাথে ঘুরতে শুরু করলো, কি হলো, যত ও রোটেট করছে ওর ভেতর যে পলিউটেন্ট গুলো, মানে ডাস্ট পার্টিকেল, গ্যাস নয় কিন্তু, গ্যাসের এখনো কোনো সমাধান পাওনি, যত ঘুরতে থাকছে ওই ধুলোবালি গুলো কি হচ্ছে, আস্তে 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 নিচের দিকেই ঘুরতে 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 নিচে ঘুরছে, নিচেই ঘুরে যাচ্ছে, ওরা থিতিয়ে পড়ছে না কিন্তু নিচে ঘুরে যাচ্ছে। আর আস্তে আস্তে লাইটার এয়ারটা, স্পিডটা এমন ভাবে আমি কন্ট্রোল করছি, লাইটার এয়ারটা ওপরে উঠে যাচ্ছে, যেতে 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 এইখানে আউটলেটটা থাকে একদম মাথায়, কোনো সাইডে ফাইডে নয়, এয়ার ঢুকছে সাইড দিয়ে, বেরোচ্ছে মাথা দিয়ে, ও উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আস্তে 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 আমি স্পিডটাকে কমাচ্ছি, এয়ারটাকে স্টপ করে দিয়ে, মানে ইনলেট এয়ারটাকে স্টপ করে দিয়ে আমি স্পিডটাকে আস্তে 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 কমাবো। ও ডাস্ট পার্টিকেল গুলো নিচে জমা হবে, নিচে অবশ্যই কালেক্টিং ডিভাইস থাকবে, কালেক্ট হয়ে যাবে। এই হচ্ছে ইয়ে। নেক্সট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হচ্ছে কিছু নয়, এরা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। যে বদমাইশ গুলো কোনোভাবে আটকালো না, ফিল্টার পেপারে আটকালো না, সাইক্লোনে আটকালো না, তাদেরকে আমি কি করব, এবার কারেন্ট দিয়ে আটকাবো। ওকে ম্যাগনেটের মতন আমি চিপকে ধরবো, ও যখন দুটো প্লেটের মধ্যে দিয়ে যাবে আমি এমন হাই ভোল্টেজ কারেন্ট পাস করব যে ও ইলেকট্রিফাইড হয়ে যাবে। কারণ ওগুলো তো ডাস্ট, কি আমরা কি পড়েছি, ডাস্ট ইজ আ পার্টিকেল ইন মেটাল অক্সাইডস। একটা ইন্ডাস্ট্রি থেকে যেগুলো বেরোচ্ছে, ডাস্ট মানে কি, ইট ইজ আ ওয়ান টাইপ অফ মেটাল অক্সাইডস, মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে, মোটমাট ম্যাক্সিমাম মেটাল অক্সাইডস। তো তাদের মধ্যে তো কিছু ইলেকট্রোভ্যালেন্ট নেচার থাকবে, সেই ক্যাটায়ন অ্যানায়ন এই ক্যারেক্টার তো থাকবে, তা দিয়েও তো আমি ওদেরকে আলাদা করে ফেলবো। অ্যালুমিনিয়াম অক্সাইড একসাথে হলে প্রচুর ঝামেলা করে, আমি অ্যালুমিনিয়াম আলাদা করে দিলাম, অক্সিজেন আলাদা করলাম, কি করবে এবার, আলাদা নষ্ট হয়ে যেতে সে বাধ্য। এই ফান্ডাটাকে কাজে লাগায়, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এটা, থার্ডটা। আর লাস্ট হচ্ছে স্ক্রাবার, যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম। স্ক্রাবার হচ্ছে কিছু পার্টিকেল যেগুলো এই ধরনের ভাবে করা যায় না বা করার দরকার নয়, এরা অতটা বিভীষিকা নয়, তাদেরকে কি করা হয়, এয়ারটাকে ঢোকানো হয় আর এয়ারের ওপর ওয়াটার স্প্রিঙ্কেল করা হয়, জল ছিটানো হয়, হাই স্পিড এয়ার পলিউটেন্ট এয়ারের ওপর জল ছিটাবো। জল ছিটালে কি হবে, পলিউটেন্টস গুলো ভিজবে, ভিজে আটকে যাবে, নিচে স্ক্রাবার আছে তার গায়ে চিপকে যাবে, যেই চিপকে গেল আমাদের ফেস স্ক্রাবারের মতন, যে নোংরা গুলো আটকে গেল, তুমি মুখটা ধুয়ে নিলে ওই স্ক্রাবিং সলিউশনটা বেরিয়ে গেল, ঠিক সেরকম জলটা তুমি বার করে নিলে, জলের সাথে নোংরা গুলোও বেরিয়ে গেল, ফ্রেশ এয়ারটা চলে গেল, সেই আবার লাইটার এয়ার উঠে গেল উপরে। এই, আচ্ছা কত টাইম আছে, একটা দেখিয়ে দিই। ব্যাক ফিল্টার এবার ইন্ডিভিজুয়ালি দেখো, ঠিক আছে, কোনটা কি কিরম দেখতে হয় দেখো। One of the most efficient device by removing suspended particulates is an assembly of fabric filter bag. সবচেয়ে এফিশিয়েন্ট, ওয়ান অফ মোস্ট এফিশিয়েন্ট মানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তাদের মধ্যে একটা, একটা ভালো স্টেবল ডিভাইস হচ্ছে ব্যাক ফিল্টার, বা একে ফেব্রিক ফিল্টারও বলে, এক একটা কোম্পানির এক একটা নাম। আরেকটা নাম পাবে ব্যাগ হাউস, এক একটা নামে চলে, সবই এক, বেসিক মেকানিজম সেম। ব্যাক ফিল্টার, ব্যাগ হাউস, ফেব্রিক ফিল্টার, ব্যাক ফিল্টার, এ বিভিন্ন ব্যবহার হয়। কি হয়, একটা যেটা বলছিলাম লেডিস পার্সের মতন, এ টিপিক্যাল ব্যাগ হাউস কম্প্রাইজ অ্যান অ্যারে অফ লং ন্যারো ব্যাগ, একটা লম্বা ব্যাগ, টানেলের মতন একটা লম্বা ব্যাগ, মেয়েদের ব্যাগ দেখবে সব সাইজের দেখতে পাবে, কি সাইজের চাও, বাড়িতে যদি একটু ফ্যাশন মানে হাল ফ্যাশনে চলা কোনো মহিলা থাকে তার কাছে দেখবে তুমি বিভিন্ন সাইজের ব্যাগ পাবে, সেই রকম ওরকম একটা লং ন্যারো, একটা লম্বা অথচ সরু একটা ব্যাগ, একটা মোটামুটি ডায়ামিটার 10 ইঞ্চি মতো ডায়ামিটার, 10 ইঞ্চি মানে একটা স্ট্যান্ডার্ড
অ্যাভারেজ হাত মোটামুটি হাতের চেটো থেকে যদি আঙুল ধরো 6 থেকে 7 ইঞ্চি হয়। নর্মাল মানুষের বলছি, খুব বেটে মানুষ আবার মাপতে যেও না, খুব লম্বা মানুষও মাপতে যেও না, তাদের বেশি হবে। একটা অ্যাভারেজ সাইজের ছেলে বা মেয়ে হাত লম্বায় মোটামুটি চেটো থেকে আঙুল অব্দি ধরলে 6-7 ইঞ্চি হয়। তার সাথে ধরো 10 ইঞ্চি ওরকম সাইজের ডায়ামিটারের একটা ব্যাগ, মানে বেশি চওড়া নয়, এবং দ্যাট আর সাসপেন্ডেড আপসাইড ডাউন। অনেক সময় আপসাইড ডাউন করে দেওয়া হয়, সেটা কাজের ক্ষেত্রে সাইজটাই এরকম মনে হয় যেন উল্টো করে রাখা আছে, ছবি দেখলে বুঝতে পারবে। সরি, এই যে এইরকম দেখতে। ডান দিকে যে ছবিটা দেখো, এটা হচ্ছে ব্যাক ফিল্টার, মনে হচ্ছে ব্যাগটাকে কেউ উল্টো করে একটা কোনো টেবিলের মতো ঢুকিয়ে দিয়েছে। এখানে কি হয়, বাঁদিক থেকে খুব ভালো করে ছবিটা দেখো, কোনো তারা নেই, একবারই দেখবে, মনে রাখবে। একদম লেফটে, আমি আর ওই পেনটা ব্যবহার করছি না, পেন ব্যবহার করলে আমার স্ক্রিন আটকে যায়। একদম বাঁদিকে লেখা আছে শেকার মেকানিজম। যার মোবাইল আছে সে একটু ওটাকে জুম করে দেখো। শেকার মেকানিজম, শেকার মেকানিজম মানে হচ্ছে বাঁদিকে দেখো একটা নীল রঙের নব আছে, আর তার সাথে একটা 3টে ট্রায়াঙ্গেল মতো সার্কেল আটকানো আছে। ওটা হচ্ছে শেক করে, মানে নাড়ায়, ধরে 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 গোল 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 এটাকে ঘোরায়। ওর সাথে লাগানো আছে 3টে ডান্ডা। 3টে ডান্ডা থেকে দেখো বৃষ্টির মতন বা ঝাঁটার মতন কিছু জিনিস নিচের দিকে ঝুলছে হলুদ হলুদ রঙের, দ্যাট ইজ ফিল্টার পেপার। ফিল্টার পেপার গুলো এইরকম দেখতে হয়। যত দামি ইনস্ট্রুমেন্ট নেবে, যত পয়সা খরচা করবে, তত এই ফিল্টার যেগুলো উল্টো ঝাঁটার মতন ঝুলছে তার সংখ্যা বাড়বে। যত সংখ্যা বাড়বে তোমার কালেকশন তত, সিঙ্গেল অপারেশনে কালেকশন তত ভালো হবে, মানে একবার চালালে কালেকশন তত ভালো হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে উল্টো, কেউ যদি বুঝতে না পারো সে কিন্তু বলবে, চুপ করে থাকবে না। এই যে উল্টো ঝাঁটাগুলো দেখছো, উল্টো করে করে রেখেছে, ওরাই কি করে, যখন এয়ারটাকে ঢোকে, এই যে ডাস্টি এয়ার ইনলেট, নিচের দিকে দেখো একটা ডাস্টি এয়ারকে ঢোকায় এখানে, আর তার ওপরে হচ্ছে ক্লিন এয়ার আউটলেট। এখানে একদিকে দেখাচ্ছে, কিছু কিছু ইনস্ট্রুমেন্টে অপোজিট সাইডেও হয়, সেটা ম্যাটার করে না। ডাস্টি এয়ার ইনলেট হচ্ছে নিচের দিকে, অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, অ্যারোর গায়ে অনেক নোংরাও লেগে আছে। এই এয়ারটা খুব হাই স্পিডে ঢুকছে, এই ঝাঁটার মতন উল্টো হয়ে যে ফিল্টার পেপার গুলো আপসাইড ডাউন হয়ে আছে তাদের সাথে ধাক্কা খাচ্ছে, প্রচন্ড স্পিড এয়ারে ধাক্কা খাচ্ছে। তাদের ওখানে একটা এমন মোশন ক্রিয়েট করা থাকবে, সার্কুলার হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, সার্কুলার মোশনে হেভি হুঁশে বিশাল আওয়াজ হয়, তুমি বুঝতে পারবে যে চলছে, কিছু একটা চলছে, তুমি বুঝতে পারবে। হেভি আওয়াজ টাওয়াজ করে, ওরে এই ফিল্টার ব্যাগের গায়ে ওই ময়লাগুলো আটকে যায়। ময়লাগুলো আটকে গেলে নিচের দিকে দেখো আবার একটা ছোট্ট সার্কেল মতো আছে, মানে আপসাইড ডাউন হওয়ায় নিচে যে একটা ট্রায়াঙ্গেল মতন দেখতে পাচ্ছ, সেখানে দেখো কিছু যেখানে ইন্ডিকেশন করা আছে কালেকশন হপার। কালেকশন হপার মানে যেখানে ডাস্টটা কালেক্টেড হবে, ঠিক আছে, হয়ে ক্লিন এয়ারটা লাইটার হয়ে ওপর দিকে বেরিয়ে আসবে। দেখো অ্যারোটার গায়ে আর কোনো নোংরা নেই, ক্লিন এয়ার হয়ে বেরিয়ে আসছে। এই যে উল্টো ঝাঁটার মতন, এগুলোকেই বলে ফিল্টার ব্যাগ, ঠিক আছে। আচ্ছা, এগুলো ব্যাগ কেন, পেপারের মতন ঠিক হয় না, এটাকে একটু ওই যেরকম শেপ দেখতে পাচ্ছ সেই শেপে করে লাগানো থাকে, ট্র্যাপড হয় এই ভেতরেই, ওর ভেতরেই একটাতে দেখো ইন্ডিকেট করে ওরা জিও দিয়েছে, ট্র্যাপ ডাস্ট অন ইনার ব্যাগ সারফেস। ছবিটা খুব সুন্দর, ট্র্যাপ হয়ে যাচ্ছে ভেতরে, কালো হয়ে আটকে আছে। ভয়েস শোনা যাচ্ছে না ম্যাম, খুব লো হয়ে গেল। লো হয়ে গেছে ম্যাম আওয়াজটা। এই রে, আমি তো কিছু করিনি। এবার দেখো তো, ঠিক আছে। না ম্যাম, না ম্যাম, আপনার মাইক্রোফোন কি চাপা পড়ে গেছে, একটু দেখুন সেম তো। ম্যাম। এবার হ্যালো। না ম্যাম, না না, সেম সেম। শোনা যাচ্ছে না।
এবার শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম, এবার শোনা যাচ্ছে। ওটা কোনো কারণে হ্যাং করে গেল। স্ক্রিনেও তো কিছু আর দেখা যাচ্ছে না, অথচ আমি কিছু স্টপও করিনি, কিছুই করিনি, পুরো ডিভাইসটাই আমার হ্যাং করে গেছে। আচ্ছা শোনো, ম্যাম, এখান থেকে rejoin তো করুন। রিজয়েন তো আমাকে তো বেরোতেও দিচ্ছে না, পুরো আটকে গেছি আমি। কি হয়েছে আমার ল্যাপটপটা কে জানে। আমার ল্যাপটপের কিছু হয়নি, গো টু মিটিং এর কিছু হয়েছে। এটাই আমার একটা মাত্র সম্বল, শুয়ে পড়লে হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো আমি তাহলে একটু মুখে বলে, আমার তো আজকে আর ঢুকে আমি আর মানে ল্যাপটপ রিস্টার্ট করলে আমি আর ঢুকতে পারবো না, আমার টাইম পেরিয়ে যাবে। আমি একটু ছোট করে বলে দিই, তোমাদের স্ক্রিনও দেখা যাচ্ছে না, আমি নেক্সট দিন আবার এখান থেকে শুরু করব। সেটা হচ্ছে যেটা আমি পড়াচ্ছিলাম, যেটা তোমরা ছবিতে দেখছিলে, এই হয়েছে। দেখি এবার, বেরিয়ে গেছি এবার, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এবার দেখো তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাও কিনা। এই দেখতে পাচ্ছ, ছেড়ে খুলে নো ম্যাম। দেখতে পাচ্ছ ইয়েস ম্যাম। ক্যামেরা? আচ্ছা, আমার আমার সেরকম হলে আমার নামের ইয়েটাতে পিন করো, তাহলে দেখতে পাবে হয়তো। একটুখানি আমি লাস্ট 2 মিনিট দেখিয়ে ছেড়ে দিই। সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা, হ্যাঁ এই আমি তো আমার ল্যাপটপের স্ক্রিন ধরেছি, এই ইনস্ট্রুমেন্টটাই হচ্ছে ব্যাক ফিল্টার। যার আমার আঙুলটা খেয়াল করো, এইগুলো হচ্ছে ফিল্টার পেপার, যেগুলো একটা এরকম সরু স্ট্রিমের মতন করে ঝুলছে, এই আপসাইড ডাউন হয়ে ঝুলছে। নিচে একটা ত্রিকোণ আকারের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ডাস্ট কালেক্টর, ওর মধ্যে ডাস্ট জমা হয়, এই নিচে এখানে ডাস্ট জমা হয়, এইখান থেকে খুলে আমরা ওগুলোকে কালেক্ট করে নিয়ে চলে যেতে পারি। এইটা হচ্ছে ইনলেট এয়ার, এখান দিয়ে স্পিডের মাথায় ঢুকবে, ঢুকে সার্কুলার মোশনে এর ভেতরে ডাস্ট পলিউটেন্টটা ঘুরবে। এই যে ফিল্টার পেপার গুলো দেখছো, এই খুব ক্লোজে নিয়ে গেলে দেখো এখানে একটা কালো মতন ছবি করে দিয়েছে, এইভাবে নোংরা গুলো জমা হচ্ছে, আর পিউরিফাইড এয়ারটা এইভাবে বেরিয়ে আসছে। এই যে এইগুলো যে নোংরা গুলো ধরছে, এটা একটা সার্টেন টাইম বাদে এই ফিল্টার পেপার গুলোর আর ক্যাপাসিটি থাকে না কালেক্ট করার। তখন কি করতে হয়, এই মেশিন এদিক থেকে বন্ধ করে, এই সেকার মেকানিজমটাকে বন্ধ করতে হয়, ইনলেটটাকে বন্ধ করতে হয়, ইনলেট আউটলেট সব স্টপ করে দিতে হয়, দিয়ে এই যে ব্যাগ গুলো আছে একে ব্যাকফ্লো মানে ব্যাকফ্ল্যাশ করতে হয়, পেছন থেকে জল স্পিডে ছেটাতে হয়। ছিটালে কি হয়, এদের গায়ে যত নোংরা আছে সব গিয়ে নিচের এই ডিভাইসটাতে জমা হবে, এরা আবার ক্লিন হয়ে যাবে। তখন এদেরকে ড্রাই করতে হয় কিছুদিন, মানে ফেলে রাখতে হয়, যন্ত্র তখন ইউজ করা যায় না। এইভাবে ক্লিন করার পর তাকে আবার চালু করে দিলে সে আবার চালু হয়ে যায়। এই হচ্ছে আমাদের মেশিন। আচ্ছা এরপরে আমি একটা দেখাই, এটা গেল ভেতরে। তুমি যখন ইনস্ট্রুমেন্টটা দেখবে, তুমি তো এইভাবে দেখতে পাবে না, পরে লেখাটা আমি পরে দেখাবো, কাল পরের দিন দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি দেখতে হয় হচ্ছে এরকম, ইনলেট আউটলেট, এখানে ইনলেট আউটলেট একটু চেঞ্জ হবে। এই যে বাঁদিক থেকে দেখছো ইনলেট, এটা হচ্ছে নোংরাটা ঢুকছে। তোমরা রাস্তায় যে চিমনির মুখ থেকে কালো বাতাসটা দেখো, সেটা কিন্তু এখনো পৌঁছায়নি, সেটা হচ্ছে আগে ফ্যাক্টরি থেকে বেরিয়ে সে চিমনিতে যায়নি, সে আগে এর ভেতর ঢুকেছে, ঢুকে এর মধ্যে ক্লিন হবে, এই নিচে কালেক্টর ডিভাইসে জমা হবে, তারপর ক্লিন এয়ারকে আমি বার করে নিয়ে এইভাবে তুলে চিমনি দিয়ে বার করে দেবো। বোঝা কি গেল? এইবার আমি এর সাথে সাবজেক্ট, এই যে এই হচ্ছে তার লেখা, আমি এটা পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি ক্যামেরাটা স্টপ করলাম। আচ্ছা, এইটা আমি এখান থেকে লেখা শুদ্ধ আরেকবার ওখান থেকে রিভাইজ করে বেরিয়ে যাবো। ঠিক আছে, আজকে তাহলে এই থাক, আমার স্ক্রিনটা এখনো ফ্রোজেন হয়েই আছে। হুম, কোনো কোয়ারি থাকলে বলো, নয়তো আমি আজকে এখানে লিভ করি, তোমাদের নেক্সট ক্লাসের আবার স্যার চলে আসবে। হ্যালো ম্যাম। বলো। ম্যাম বলছি যে বলো ওই ডায়াগ্রামটা আমাদের থাকতে পারে তাই না?
থাকতে পারে মানে ওই অ্যাসাইনমেন্টের সময় লিখে দিতে, এটা তো আর তুমি ভাই ভাই বলতে পারবে না কিরম দেখতে। ভাই অ্যাসাইনমেন্টের সময় কোনো রিটেন অ্যাসাইনমেন্ট যদি কাউন্সিল নেয় তাতে থাকতে পারে, আমি দিয়ে দেবো, আমি যা পড়াই তার ইঞ্চি ইঞ্চি লেখা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যখন আমি অ্যাসাইনমেন্ট দেবো তার আগে সব পেয়ে যাবে গুছিয়ে। ঠিক আছে অর্পণ? yes ma'am. আর কিছু? আমি দিয়ে দেবো, আজকে কালকের মধ্যেই দিয়ে দেবো। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমি আসি এবার।